Hi there everyone. আসসালামু আলাইকুম সকলকে। হ্যালো বিলিয়ন্স প্রেজেন্স লাইভ পডকাস্টের এপিসোড 12 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলিফ তাসলিম হাসান। আজকে আমাদের এপিসোড একটু স্পেশাল। আগেই বলেছিলাম যে আজকে আমাদের নতুন হোস্টকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সো লেটস ওয়েলকাম নশিন আমি নিশিকা উইথ আস। Nishika, welcome to Hello Billions Presents live podcast show. Thanks a lot for coming with us. Thank you. Thank you, Ali, for giving me this opportunity. And আজকে বেশি কিছু বলবো না, প্রথমে আমরা আমাদের শুরু করে দিয়ে যাচ্ছি কজ আমরা একটুখানি আমাদের ডিলে হয়ে গিয়েছে একটুখানি টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট টুডে, মাহবুব আলম স্যার। All right, so let's welcome. Assalamu alaikum, sir. Walaikum assalam. So firstly, sir, welcome to our show. Thanks a lot for joining with us. It's an absolute honor to host you from my side. Okay. Sir, firstly, Then chances এই of there was শোতে- a yes, sir. Options as well. হ্যাঁ প্লিজ Sir, বলছি বলেন, তোমাদের sir, এই বলেন। শোতে তোমাদের এই শোতে আমাকে মানে এই জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি মনে করি এটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যারা এক্স উইলিয়ামস এবং বর্তমানে যারা উইলিয়ামস আছে এদের জন্য, প্লাস উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রিক যারা আছে এখানকার সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সবার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। এবং আমার মনে হয় যে এটা আসলে তোমরা যদি ভালো গঠনমূলক কোনো কিছু করো তাহলে এটা অবশ্যই সবার কাছে ভীষণভাবে এবং ব্যাপকভাবে এটার গ্রহণযোগ্যতা পাবে। তো আমরা সেই আশাবাদী করি। আর তোমরা এই যে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছো এবং তাদের মতামত নিচ্ছ, তাদের সঙ্গে কথা বলছো, এটা আসলে পদক্ষেপ বা খুব ভালো একটা All right, sir. Sir, firstly, sir, জানতে চাইবো যে কেমন আছেন এবং স্যার আপনার কোয়ারেন্টাইন পিরিয়ডটা স্যার আসলে কিভাবে কাটছে? আসলে পর্যন্ত ভালো আছি। এখন যেহেতু একটা গ্লোবাল এপিডেমিক মধ্যে আসলে ভালো থাকা যায় না, তারপরেও আমরা সবাই চেষ্টা করছি ভালো থাকার জন্য এবং এখন পর্যন্ত ভালো আছি। তো আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ যেন সুস্থ রাখে, সবাইকে যেন সুস্থ রাখে। আমরা যারা আছি আমরা একটা পরিবারের মতো। আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, আমাদের অভিভাবক, হ্যাঁ, তোমরা যারা সবাই আছো, সবাই আমরা একটা পরিবারের মতো। আমরা যেন সবাই সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে। এই মহামারীর দিনে আমরা যেন এই বিপদ উত্তরণ করে আবার যেন আমরা হাসি মুখে আমাদের প্রতিষ্ঠানে ফিরতে পারি বা সবার সাথে আমাদের দেখা হয়, সবাই আমরা একসাথে মিলিত হতে পারি, সেই আশা পোষণ করছি। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার, আজকে আমরা আসলে একটু পড়াশোনার বাইরে আপনার লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি। তো প্রথমে আমরা আসলে শুরু করতে চাই যে আপনার স্কুল জীবনের সময়টা নিয়ে, যে আপনি পড়াশোনার বাইরে অ্যাকচুয়ালি কি কি অ্যাক্টিভিটিস এর সাথে ছিলেন, কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জয়েন ছিলেন, যদি আমাকে একটু জানান আমাদের সবাই। অ্যাকচুয়ালি স্কুল লাইফ কতগুলো স্মৃতি, এটা মনে করি সবার জন্যই, সব ধরনের স্টুডেন্টদের জন্যই, স্পেশালি স্কুল লাইফ মানে যখন তারা বুঝতে শুরু করে। আমি মনে করি ক্লাস 6 to 10 এই যে সময়টা আছে, এই সময়টা মানে এটা ভেরি এনজয়েবল একটা টাইম। এবং অন্য 10 জনের মতো আসলে আমারও এই ধরনের অনেক মধুর স্মৃতি আছে। হ্যাঁ, এবং আছে টিচারদের সঙ্গে স্মৃতি। আমরা যখন ছিলাম তখন আমরা ছেলেরা মেয়েরা একসঙ্গে পাশাপাশি বসে লেখাপড়া করতাম। তো সব মিলিয়ে আসলে এইভাবে বলবো। তো তারপরও এই আমরা যখন আমাদের যেহেতু এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা বসতো, আমি কিন্তু এখন শিক্ষক হিসেবে না, আসলে একজন স্কুল পড়ুয়া স্টুডেন্ট হিসেবে কথাগুলো বলছি। এটা ডোন্ট টেক দিস আদারওয়াইজ, এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই আর কি। তো আসলে আমরা টিচারদের
যে কোনো প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা ভীষণ শাই ফিল করতাম এবং অবশ্যই ভাবতাম যে যদি ভুল হয়ে যায় বা যদি কোনো ধরনের কোনো এমন কিছু বলে ফেলি যেটা শিক্ষকের পছন্দ হয়নি, তাহলে শিক্ষক হয়তো বকা দিবেন। সেটা আমাদের বান্ধবীদের সামনে এই বকাগুলো আমরা শুনলে এটা কেমন লাগবে, তাই না? এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে ভীষণভাবে তখন একটু শঙ্কিতই থাকতাম বা আমাদের ভীষণ লজ্জা আমরা বোধ করতাম আর কি। ঠিক আছে, এরকম একটা বিষয় আমাদের সবসময় ক্লাসরুমের মধ্যে ঘটতো। এটা একটা ব্যাপার। জি স্যার। জি স্যার। স্যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করতেন? আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি স্কাউট ছিলাম। আচ্ছা আচ্ছা। সক্রিয় সদস্য ছিলাম। এছাড়া আমি গান মোটামুটি গাইতে পারতাম, হ্যাঁ, এবং গান গেয়ে মাঝে মাঝে গান হতে হবে স্যার আজকে। জি স্যার, আজকে আমাদেরকে শোনাতে হবে। আজকে গান শোনাতে হবে। যাই হোক, আমার গানগুলো একটু ওই মাটির গান আর কি, এই ধরনের গান আর কি। কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই। আজকে স্যার একটা গান সেটা গান গেয়ে আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমি গান গেয়ে একটা প্রাইজও পেয়েছিলাম। সেটা সামান্য প্রাইজ, একটা প্লাস্টিকের বোল অ্যাকচুয়ালি। তো আসলে পুরস্কারগুলো আমি গ্রামের স্কুলটাই ছিল প্লাস্টিক, হ্যাঁ। তো ছিলাম এবং এটা আমার জীবনে প্রথম পুরস্কার। ভীষণ ভালো লাগার একটা ব্যাপার ছিল এটা আর কি। জি স্যার। স্যার একটু জানতে চাই, স্কুল লাইফ শেষ করে স্যার কলেজ লাইফ সম্পর্কে স্যার। কারণ স্যার ওই সময়টা আসলে স্যার থাকে এরকম যে একজন ছাত্র স্যার তার জীবনে একটা লক্ষ্য সেট করে ফেলেছে, বড় হয়ে কি হতে চায়। স্যার আসলে কলেজ এবং ইউনিভার্সিটি লাইফ স্যার আপনি পড়াশোনা করতেন, আপনার স্যার আসলে ইচ্ছা ছিল যে আপনি টিচার হবেন, স্যার অন্য কোনো গোল ছিল যেটা স্যার আপনি ডাইভার্টেড হয়েছে আপনি পরে টিচার হবেন, এই ব্যাপারটা আসলে কলেজ লাইফটা এটা একটু কষ্টেই কেটেছে বলতে এরকম যে আমি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। ওখান থেকে যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমি সরকারি তিতুমির কলেজে ভর্তি হয়েছিলাম। তো ওখানে যেভাবে হোক আমাদেরকে মেসে থাকতে হয়েছে, বাবা মা যেহেতু গ্রামে ছিলেন, মেসে থাকতে হয়েছে। তো মেসের জীবনটা একটু কষ্টেরই থাকে সবার জন্য। তো তারপরেও পড়াশোনা চালিয়ে গিয়েছি এবং কলেজ জীবনেও আমাদের বন্ধুদের একটা বড় সার্কেল ছিল, আমাদের সঙ্গে বান্ধবীরাও ছিল। তো তারপরেও গ্রামের স্কুল থেকে এসে ঢাকার শহরে একটা কলেজে ভর্তি হয়ে এখানে সবার সঙ্গে তাল মিলিয়ে চলে পড়াশোনা করতে পারাটা, এটা একটু খাপ খেয়ে বা মানিয়ে নিতে আমরা পেরেছি এবং আলটিমেটলি কলেজ লাইফটা এভাবে পার করেছি আর কি। এটাও একটা মধুর স্মৃতি আমাদের আছে কলেজ লাইফ নিয়ে। ভীষণভাবে এনজয় করেছি আমরা ফ্রেন্ডসরা। বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরতেও যেতাম, কলেজ কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তো সব মিলে কলেজ লাইফটা মোটামুটি ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো ছিল বলে আমি মনে করি আর কি। হ্যাঁ, আর এরপরে ইউনিভার্সিটি লাইফ বলতে আসলে আমি পড়েছি হলো জগন্নাথ ইউনিভার্সিটি কলেজ। আমাদের সময় এটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল, এখন তো সেটা ইউনিভার্সিটি, কিন্তু আমাদের ইউনিভার্সিটি কলেজ ছিল। তো এখানেও আমরা ভালোই এনজয় করেছি। অ্যাক্টিভিটিতে আমরা লেভেলে যেটা হয়, এটা আসলে ডিপার্টমেন্ট ভিত্তিক অ্যাক্টিভিটি গুলো হয়, যে কারণে দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের মধ্যেই বিভিন্ন ধরনের হতো। হ্যাঁ, তো সব মিলিয়ে এটাও মোটামুটি ভালো ছিল, ভালোভাবেই আমরা পার করেছি, এই আর কি। স্যার আরেকটি যে প্রশ্ন স্যার আমার ছিল যে স্যার শিক্ষকতার ইচ্ছা নিয়ে স্যার, যে আপনি স্যার আসলে কি স্যার শিক্ষক হতে চেয়েছিলেন ইনিশিয়ালি, নাকি স্যার আসলে ডাইভার্টেড হয়ে স্যার পরে আপনি শিক্ষক হন? ধরনের ইচ্ছা একেবারে ছিল, পরেও স্টুডেন্ট পড়ানোর ব্যাপারটা বা ব্যাপারের মধ্যে একটু এটা একটা ব্যাপার ছিল। তবে আমি চেষ্টা করেছিলাম অন্যান্য বিভিন্ন জবের জন্য, এবং আমি সরকারি ব্যাংক, সোনালী ব্যাংকে একটা চাকরিও আমি পেয়েছিলাম। তো তখন আমি তোমাদের উইলস্টেল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অলরেডি জয়েন করে ফেলেছি, 2008 সালের কথা। তো তখন আমার নিয়োগপত্র চলে আসলো
আমি একটু ইয়ের মধ্যেই পড়ে গেলাম, মানে আমি কি ওই সরকারি ব্যাংকে জয়েন করব নাকি শিক্ষকতায় থাকবো, কোনটা করব। হ্যাঁ, একটু ইয়ে করে তারপরে বিভিন্ন জনের সঙ্গে আলাপ করলাম, আমাদের মুরব্বী জনেরা যারা আসে তাদের সঙ্গে আলাপ করলাম। তো আসলে শেষ পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন রকম কথা জয়েন করার হয়নি আমার। তো শিক্ষকতার টানে বলো, স্টুডেন্টদের টানে বলো, আর যেভাবেই বলো সেই প্রতিষ্ঠানে রয়েই গেলাম, শিক্ষকতায় রয়ে গেলাম আর কি। ঠিক আছে, এরপরেও আরো অন্যান্য চাকরিতে যাওয়ার সুযোগ ছিল, সেটার হয়ে উঠলো না, শেষ পর্যন্ত শিক্ষকতায় রয়েই গেলাম, এই আর কি। জি স্যার। স্যার, যেহেতু শিক্ষার্থীদের প্রতি টানের কথা বললেন, তাহলে জানতে চাচ্ছি যে আপনার এ পর্যন্ত উইলসের জার্নিতে সবচেয়ে পছন্দের ব্যাচ এবং সবচেয়ে দুষ্ট ব্যাচ কোনটা ছিল, যা মানে যাদেরকে সামলাতে খুব কষ্ট হয়েছে আপনার, যদি মনে থাকে। আসলে আসলে দুষ্ট ব্যাচ বলতে আমরা কিছু মনে করি না। আমরা আসলে যাদের সঙ্গে মানে এই যে আছি, মানে যাদেরকে পড়াই, তো এদের বয়স আসলে কেউ হয়তো 16 টু এই তো মানে 15, 16, 17 এই ধরনের একটা বয়সের স্টুডেন্টদের সঙ্গে আমাদের চলতে হয়, আমাদের ডিল করতে হয়, তাদের সঙ্গে পড়াতে হয়, তাদেরকে মাঝে মাঝে রাগ করতে হয়, মাঝে মাঝে তাদেরকে মোটিভেট করতে হয়। সেটা হলো আমরা তাদের মেন্টাল যে স্ট্যাটাস, এগুলো কিন্তু আমরা কম বেশি বুঝতে পারি, তাদের মানসিক অবস্থাটা বুঝতে পারি। সো আমরা হয়তো তাদের সামনে রাগ দেখাই, তাদেরকে মাঝে মাঝে বকাও দিই, কিন্তু পরক্ষণে আবার হয়তো আমরা কলিগ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করি, বা আমরা নিজেরাও সেটা রিয়েলাইজ করতে পারি যে আসলে এদের যে বয়স, এই বয়সে এরা যে ধরনের আচরণ করছে এটা একেবারে ভেরি নর্মাল, এবং এ ধরনের আচরণ তারা করবেই, আমরাও তো এইরকমটাই করেছি। ইভেন আমার তো মনে হয় যে আমরা এদের থেকে বেশিও করেছি। সো এদেরকে বকা নয়, এদেরকে বরং বুঝাতে হবে এই বয়সের যে একটা ফ্লো আছে, এই বয়সের একটা জানার যে একটা চেষ্টা আছে, এই বয়সের একটা স্বভাব সুলভ দুষ্টমি আছে, এটা একেবারে থাকবেই, এবং এটা আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়েই তাদেরকে পড়াতে হবে, এবং এরখান থেকেই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে হবে, এই বিষয়টা আমরা মনে করি। সো দুষ্ট না, তো কোনো কোনো ব্যাচ হয়তো আমাদের কাছে একটু, তো সেটা আসলে আমি তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এর আগেও আমি বিভিন্ন চাকরি করেছি, হ্যাঁ, আরো 2টা শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা আছে। তো আমি বলবো না যে সেটা বলা ঠিক হবে না, ওকে এভাবে করি যে এটা দুষ্টি নয়, বরং এটা এবং এই ধরনের বিহেভিয়ার থেকে যেটা পাই, এটা আমরা মনে করি এটা স্বভাব সুলভ। যদি এটা কেউ না করে, খুব গুরু গম্ভীর, খুব ভাব গাম্ভীর্য নিয়ে কেউ একজন আছে, তাহলে এটা কিন্তু একজন এই বয়সের যে নর্মাল যে একটা আচরণ, সেটা হলো, এটা আমরা মনে করি। স্যার, মুক্তা দাস নামে আপনার একজন স্টুডেন্ট কমেন্ট করেছে, আপনাকে 8 বছর পরে সে দেখছে, এটা বলছে, জানিয়েছে। আর অনেক স্টুডেন্ট স্যার আপনার কমেন্ট করছে যারা আপনাকে অনেকদিন পরে দেখছে, অনেকে স্যার জানতে চাইছে কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার। তো আসলে হ্যাঁ, আমি তো একটু আগেই বলছিলাম যে অনেকটা দিন ধরে তোমাদের এই প্রতিষ্ঠানে আমি আছি। সো খুবই নর্মাল যে বের হয়ে যাচ্ছে, তারা কেউ কলেজ পাশ করে চলে যাচ্ছে, কেউ হয়তো আবার পাশ করে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পরে এনিহাউ হয়তো ওভাবে হচ্ছে না। আর যে আমি তোমাদের মাহবুব স্যার, আসলে তোমাদের অনেকেরই ক্লাস টিচারও ছিলাম, বা এখনো ক্লাস টিচার আছি। অনেককে হয়তো ক্লাসের মধ্যে বকা দিয়েছি, অনেককে হয়তো গালমন্দ করেছি। অ্যাকচুয়ালি এই সব কিছু কিন্তু ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর ওয়েলবিং। সো যেহেতু তোমাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই সেটা হলো যে তখন হয়তো কতটা বুঝতে পেরেছো সেটা জানি না, তবে আমার মনে হয় যে তোমরা যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছো, কেউ
আমি জানি আমাদের অনেক স্টুডেন্ট মেডিকেল কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছে। হ্যাঁ, তো তারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, এবং আমরা এই ফেসবুকের অনেক স্টুডেন্টস মানে বেশ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে অনেক ভালো ক্রিকেটার, কেউ হয়তো ভালো গান গাচ্ছে, কেউ হয়তো ফটোগ্রাফিতে ভালো, হ্যাঁ, আদার্স অনেক অ্যাক্টিভিটিতে তারা এগিয়ে আছে। তো এটা আসলে আমাদেরকে প্রাউড করে। আমরা খুব ভালো মানে কি বলে ভালো মনে করি যে আমাদের স্টুডেন্টসরা যাদেরকে আমরা পড়িয়েছি তারা এখন সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ভালো ভালো পোস্ট এবং পজিশন তারা দখল করছে। তো এটা আমাদেরকে আসলে খুব আনন্দিত করে, আমোদিত করে, পুলকিত করে। যদিও তাদের সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কিন্তু তারপরেও আমরা যখন দেখি বা শুনি কারো মাধ্যমে, তো এটা আমাদেরকে আসলে খুব আনন্দিত করে আর কি। জি স্যার। স্যার, যেহেতু পুরানো স্টুডেন্টদের ব্যাপারে কথা হচ্ছে, আপনার পুরনো কিছু স্টুডেন্ট প্লাস প্রেজেন্ট যারা স্টুডেন্ট আছে তারা আপনার কাছে একটা রিকোয়েস্ট করেছে আমার থ্রু, এন্ড আমাকে বলেছে যাতে আমি আপনাকে এটা জানাই। তারা আপনার কাছে হচ্ছে আপনি ক্লাসে ঢুকে যেভাবে সবাইকে হ্যালো গার্লস বলতেন, এই জিনিসটা তারা খুব করে বলেছে আমাকে যাতে আমি আপনাকে বলি, আপনি যদি একবার বলেন ওভাবে। এটা ঠিক আছে। এটা আসলে কি প্রত্যেক একটু স্যার ইন্টারাপ্ট করতে চাই, নিজস্ব মানে কি বলে, হ্যাঁ বলো প্লিজ। এখানে স্যার কমেন্টে স্যার অনেকে বলেছে স্যার গুড মর্নিং গার্লস, গুড মর্নিং স্টুডেন্টস, এই কথাটা স্যার যেন একটু বলেন স্যার, কমেন্টে স্যার অনেকে বলছে। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। তো আসলে আমি একটু বলিনি, সেটা হচ্ছে যে প্রত্যেক টিচারেরই কিন্তু আসলে একটা সেলফ একটা স্টাইল থাকে। মানে একজন টিচার যখন ক্লাসরুমে ঢোকার পরে স্টুডেন্টদের অ্যাটেনশনটা ড্র করা, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার, তাই না? স্টুডেন্টরা যখন তারা তো একটা তাদের নিজস্ব হয়তো গল্প করছে, কেউ হয়তো হোমওয়ার্ক করছে, কেউ হয়তো ঝিমোচ্ছে, কেউ হয়তো ঘুমোচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে এক একজন স্টুডেন্ট এক এক রকম স্টাইলে ক্লাসরুমের মধ্যে থাকে। তো একজন টিচার যখন ক্লাসরুমে ঢোকে, তো ঢোকার পরে তার প্রথম কাজটা কিন্তু হচ্ছে যে ক্লাসরুমে যে 60 or 70 স্টুডেন্টস থাকে, তাই না, এরকমটাই কিন্তু থাকে আমাদের প্রত্যেকটা ক্লাস সাইজ, তাই না? তো যখন থাকে তখন আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে স্টুডেন্টরা যেন আমি যে ক্লাসরুমে আসলাম এবং আমি যে ক্লাসে এখন পড়ানোর চেষ্টা করব, তো তাদের অ্যাটেনশন ড্র করা। তো অ্যাটেনশন ড্র করার জন্য আমি নর্মালি যেটা করি সেটা হলো ক্লাসরুমে গিয়ে গুড মর্নিং গার্লস, গুড মর্নিং। তো এই যে একটা স্টাইল, এটা আমি গার্লস বলেই এটা করি। আর এর মূল কারণটা হলো যে আসলে আমি মেয়েদের সেকশনে পড়াই যেহেতু, তো বুঝতেই পারছো গার্লস বলতেই আমি বেশি অভ্যস্ত আর কি। তো এটা একটা স্টাইল আছে, এখনো আমি এটা অ্যাপ্লাই করি এবং মেয়েদের সম্বোধনের ক্ষেত্রে এটা করে থাকি আর কি। তো আসলে এখন এটা হয়তো অতটা সুন্দর হবে না যতটা ক্লাসরুমে হয়, কারণ ক্লাসরুমের ওই এনভায়রনমেন্টটা একটু বড় একটা এনভায়রনমেন্ট, একটু শব্দ করে জোরে চিৎকার করে বলতে হয়। তো সব মিলিয়ে বুঝতেই পারছো, এটা আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে তোমরা এই ব্যাপারটা মনে রেখেছো। এটা এটা মাহবুব স্যারের একটা আইডেন্টিটি, এটা আমি বলতে পারি আর কি। জি স্যার। অবশ্যই স্যার। স্যার এটা গুড মর্নিং গার্লস না, আমরা চাই স্যার আপনি যখন ছেলেদের ক্লাস নেবেন গুড মর্নিং বয়েজও হবে। আর যদি আমরা যেহেতু ডে শিফটে ক্লাস করি, সেটা গুড নুন হতে পারে, গুড আফটারনুন হতে পারে, এনিথিং। ডে শিফটে আমি ক্লাস মাঝে মাঝে নিয়েছি, একেবারে নেইনি তা না, মাঝে মাঝে নিয়েছি। কিন্তু আমি একটা বিষয় দেখেছি যে মাঝে মাঝে আসলে আমারও ভুল হয়ে যেত। মানে ওই গার্লস বলতে বলতে যে আমি যেভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছি বিগত বেশ কতগুলো বছর ধরে, এতে করে যখন আমি ছেলেদের কোনো ক্লাসে যাই বা কোনো ক্লাস নেই, তখন অনেক সময় দেখা যায় যে ওই মানে বয়েজ না বলে আমি হয়তো গার্লস বলে ফেলেছি, এটা বাই মিস্টেক বলে ফেলেছি। এটা হতেই পারে, এটা স্যার খুবই নরমাল, বিকজ নরটান কলেজে রেজাল্ট করেন স্যার, উনি স্যার সবাইকে মাই বয় বলে থাকেন। উনি এটা বলেছেন যে আবার যারা মেয়ে স্টুডেন্ট আছে উনি তাদেরও মাই বয় বলি, মাই গার্লস আর বলি। সো এটা স্যার আসলে যার যেরকম অভ্যাসে হয়। হ্যাঁ ঠিক বলেছে, এটা হয়ে যায় আর কি। স্যার এই কথাটা স্যার একটু আগে আপনি যদি একটু বলে ফেলেছেন কিছুটা, যে স্যার আপনি একটা ব্যাংকে চাকরি পেয়েছিলেন বাট তারপর আপনি উইলসে থেকে, আসলে স্যার আপনার উইলসে স্যার জব লাইফের শুরুর গল্পটা একটু জানতে চাই স্যার। আসলে কিভাবে উইলসে আসা এবং স্যার আসলে কতদিন থেকে উইলসে এসেছেন, আর স্যার এন্টায়ার জব লাইফের যদি স্যার একটু ছোট্ট করে আমাদের রিভিউটা জানতে।
হ্যাঁ, আসলে আমি অনেক প্রশ্নটা কিছুটা বুঝতে পারিনি, তারপর আমি একটু বলছি যতটুকু বুঝতে পেরেছি। জব লাইফ শুরু হয়েছে 9 তারিখ জুন মাসের 2008 সালে, মানে আমরা এটাকে বলি 9/6/2008। ঠিক আছে, এই যে জুন মাস চলে যাচ্ছে এখন, এই সালে আমরা জয়েন করেছিলাম। আমরা বলতে তখন আমি সহ আমাদের ইব্রাহিম খলিল স্যার, এরপরে আব্দুল আজিজ স্যার, গোলাম মোস্তফা, একজন জুয়েল স্যার ছিলেন, উনি চলে গিয়েছেন। এরপরে আমরা আরো বেশ কয়েকজন শিক্ষক একসঙ্গে জয়েন করেছিলাম। তো এটা আমরা জয়েন করেছিলাম আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব মইনুল ইসলাম স্যারের সময়। তোমরা হয়তো মইনুল ইসলাম নামের স্যারের নাম শুনেছো, আর্মি পার্সোনেল, ওনার সময়ে। এবং উইলসের একজন অত্যন্ত দক্ষ এবং উনি ছিলেন। তো সেখান থেকে এরপর থেকে তো আছি তোমাদের সঙ্গে, এই আর কি। জি স্যার। স্যার, তাহলে এই পুরো উইলস জার্নিতে এতদিন পর্যন্ত যে জার্নিটা আপনি কাটালেন, কোনো একটা স্পেশাল ইনসিডেন্ট যদি আমাদের সাথে শেয়ার করেন, বা কোনো ইউনিক স্টুডেন্টের কথা যার কথা এখন আপনার মনে আছে? এখন এটা কি করে বলবো বলো, ইনসিডেন্ট তো সব কিছুই আসলে মেমোরেবল। যতগুলো স্যার ইচ্ছা সবগুলো বলেন, আমাদের কোনো সমস্যা নেই। জি স্যার, সব বলেন, আমরা সব শুনতে চাচ্ছি স্যার। বলা যায় না তো, তারপরেও আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমাদের করতে হয়। তো এই মুহূর্তে পারছি না বা বলতে পারছিও না আর কি। জি স্যার। শিক্ষকতার জি স্যার, তাহলে ক্লাসরুমের বাহিরে বা কলিগদের সাথে কোনো মেমোরেবল ঘটনা যেটা আপনি কখনোই ভুলবেন না, যেটা আপনার সবসময় মনে থাকবে, এমন কোনো ইনসিডেন্ট যদি আমাদের সাথে শেয়ার করেন, সবাই জানতে চাচ্ছে স্যার আসলে। ক্লাসরুমের বাহিরে কলিগদের সঙ্গেও তো আসলে সবার সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করি, এবং সুসম্পর্ক আমাদের সবার সঙ্গেই আছে। মানে একটা কথা আছে না যে একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় মনোমালিন্য, মতের বিরোধ, অমত, দ্বিমত, এই ধরনের কতগুলো বিষয় হয়তো চলে আসতে পারে। সেটা হয়তো টুকিটাকি ছোটখাটো কোনো বিষয় চলেও আসতে পারে। তো ওটা আসলে অতটা সামনে আমরা আনি না, বা ওটা আমরা ওইভাবে মনেও কিছু করি না। হ্যাঁ, তো স্পেসিফিক করে কোনো কিছু বলা আসলে এটা ঠিক নেই। তো আমরা সবাই আসলে সহাবস্থানে থেকে আমরা চেষ্টা করছি। আমরা আমাদের একটাই চেষ্টা, সেটা হলো তোমাদের প্রিয় বিদ্যালয় যেটা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এটাকে আমরা আসলে একটু মানে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে চাই। বর্তমান প্রশাসনে যারা আছেন, বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান আছেন, হ্যাঁ, অন্যান্য সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন, এবং সকল শিক্ষকবৃন্দ, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তো সবাই মিলে কিন্তু চেষ্টা করছে। তো আমরাও এই চেষ্টারই সামিল হচ্ছি, এই চেষ্টারই একজন অংশীদার আমি নিজেও। সো তোমরাও কিন্তু এভাবে যারা অনুষ্ঠান করছো বলবে সেটা হলো যে তোমাদের আমাদের ঘিরে, তাই না, উইলস আমাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন আস্তে আস্তে এর পড়ালেখার মান বলো, সব দিকের মান যেন উত্তর বৃদ্ধি পায়, এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং এটা যেন তোমরা মানে তোমাদেরকে আমি মনে করি যে ইউ উইল বি দ্য গুড উইল অ্যাম্বাসেডর অফ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ওকে, ইনশাআল্লাহ। একটা কমেন্টে স্যার একটু হাইলাইট করতে চাই, ফাইজা আদনান উপমা নামে একজন লিখেছে স্যার। হ্যাঁ, উপমা 2012 সালের ব্যাচ। হ্যাঁ উপমা, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি লিখেছো আমি এখন ডাক্তার। হ্যাঁ উপমা, আমি জানতাম যে তুমি ডক্টর হয়েছো।
তো খুব ভালো কথা, তুমি ডক্টর হয়েছে। দেখো একটু আগেই তোমাদের কথা বলছিলাম যে তোমরা যারা এখন এই ধরনের আসলে সমাজের বিভিন্ন স্তরে অনেক ভালো ভালো পোস্ট এবং পজিশনে আছো, এটা আমাদেরকে আসলে প্রাউড করে। আমরা খুবই গর্বিত হই। এই যে উপমা লিখছে যে আমি এখন ডক্টর, আসলে উপমা অনেক ভালো মেধাবী একজন ছাত্রী ছিল, একই সঙ্গে ভদ্র নম্র সব দিক থেকে ভালো একজন ছাত্রী। তো ঠিক আছে উপমা, তোমার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। তুমি আমাদের জন্য নিশ্চয়ই তো ভালো আছো, আরো ভালো থাকবে। আর যেহেতু ডক্টর, এখন একটা প্যান্ডামিক চলছে, সাবধানে থাকবে এবং জাতির এবং দেশের দশের সেবা করবে ইনশাআল্লাহ। অলরাইট স্যার। স্যার একটু জানতে চাইবো স্যার, আপনার সাবজেক্ট ইংলিশ নিয়ে, আসলে আপনার ইংলিশ পড়ার আগ্রহটা স্যার আসলে কিভাবে আসলে, এবং স্যার আসলে ইংলিশ মানে অনেক সময় স্যার থাকে না স্যার, অনেক কিছু করতে স্যার অনাগ্রহ নিয়ে স্যার পড়াশোনা করতে হয়, তো আপনার ইংলিশ পড়ার আগ্রহ কিভাবে আসবে আসলে এই ব্যাপারটা? হ্যাঁ, আসলে কোশ্চেনটা একটু কিছুটা ইয়ে ছিল আর কি, বুঝতে একটু অসুবিধা হয়েছে, তারপরে বুঝতে যতটুকু পেরেছি। পড়ার আগ্রহ বলতে ইংলিশ পড়ার আগ্রহটা কিভাবে আপনার আসবে? হ্যাঁ, কিভাবে বলতে আসলে কি, এটা এটা একটু আমাদের সময় যেটা হতো সেটা হলো যে এডমিশন টেস্ট দিতে হতো, ওই ইউনিভার্সিটি লেভেলে এডমিশন টেস্ট দিতে হতো। তো এডমিশন টেস্টের ব্যাপারটা এরকম ছিল যে আমরা কমনলি এডমিশন টেস্ট দিতাম, এরপরে সাবজেক্টগুলো আমাদের চুজ করে দেওয়া হতো। আসলে আমাদের নিজস্ব চয়েসের সুযোগটা একটু কম ছিল, কারণ তখন আমাদের ওই যে সিস্টেমটা ছিল এটা আমাদেরকে আমাদের রেজাল্ট বা আমার এডমিশন টেস্টের যে স্কোর, এই স্কোর অনুযায়ী আমাকে সাবজেক্ট দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তো সেই দিয়ে দেওয়া সাবজেক্টের মধ্যে আমি এভাবে ইংলিশটা পড়ে যাই। অন্য সাবজেক্ট আমি পড়তে পারতাম, আমি মূলত এইচএসসি পর্যন্ত সায়েন্স পড়েছি, তো সেই সুযোগে আমি হয়তো ফিজিক্স পড়তে পারতাম, এরপরে বায়োলজির কয়েকটা মানে বোটানি এটা পড়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ, তো মানে এরপরে ইংলিশেরও সুযোগ হয়েছে। তো সব এটা শুনলে সবাই মানে এখন একটু কেমন জানি না, তবে তখন একটু ইংলিশটাকে একটু মানুষ ভিন্নভাবেই দেখতো, যে ইংলিশে অনার্স পড়া, হ্যাঁ মাস্টার ডিগ্রি করা, এটা একটু ভিন্নভাবে। তো এক্ষেত্রে আমার মুরব্বীজন যারা ছিলেন তারাও আসলে আমাকে ইংলিশ পড়ার জন্যই ইন্সপায়ার করেছিলেন। তো সেখান থেকে আসলে ইংলিশ পড়া। আর এরপরে তো ইংলিশ যেহেতু পড়েই ফেললাম, এখন এরপরে হয়তো যে একটু আগে চাকরির কথাও বলেছিলাম যে বিভিন্ন প্রফেশনের ব্যাপারগুলি সামনে এসেছিল, তো আলটিমেটলি এই টিচিং প্রফেশনে রয়ে গেলাম ইংলিশ পড়ে আর কি, এই আর কি। স্যার আরেকটি কমেন্টে একটু হাইলাইট করতে চাইবো, সেটা হচ্ছে নামিয়া নামে একজন স্টুডেন্ট আপনাকে থ্যাংক ইউ দিয়েছে ফর ওয়ান্ডারফুল ইংলিশ ক্লাসেস which ultimately made me study English further, explore more about English literature. Thank you. ওকে, এখানে লিখেছে স্যার থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল ইংলিশ ক্লাসেস। ওকে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল কিনা সেটা তো আমরা বলতে পারবো না, আমি তো আর আমার ক্লাস ইভ্যালুয়েট করতে পারি না, তাই না? আচ্ছা, আমার ইভ্যালুয়েশন হচ্ছে তোমাদের মাধ্যমে, যে আমি আসলে ক্লাসে কি করতে পারলাম, আমার পারফরমেন্স কেমন, আমি কি তোমাদের যে টপিকটা পড়াচ্ছি সেটা কি বুঝাতে পারলাম, কতটুকু তোমাদেরকে ডেলিভার করতে পারলাম, আমার ডেলিভারি কতটা স্পন্টেনিয়াস ছিল, কতটা ক্লিয়ার ছিল। তো এই সব কিছু ইভ্যালুয়েশনের দায়িত্ব মূলত তোমাদের উপরে, এবং তোমরাই হচ্ছে রিয়েল জাজ। সো ওয়ান্ডারফুল ইংলিশ ক্লাস, এখন এটা অবশ্যই প্রশংসনীয় একটা করছে। আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই যে এই মাহবুব স্যারকে স্মরণ করছো, এটা আমার জন্য সম্মানের, আমার জন্য গর্বের অবশ্যই। আর একটা কমেন্ট দেখতে পাচ্ছি, স্যার আপনার ইংরেজি লেকচার গুলো সত্যি অনেক বেশি মিস করি। আসলে মিস করি বলতে ভালো কথা লিখেছো। তোমরা উচ্চতর ডিগ্রির জন্য বড় ক্লাসে গিয়েছো, এখন মিস করার তো আর কিছু নেই। অ্যাকচুয়ালি তোমাদের যদি আমি কিছু উপকার করে থাকি বা করতে পারি, তাহলে সেটাই সবচেয়ে বড় কথা। তুমি যদি আমার কাছে একটু হলেও কিছু শিখে থাকো এবং সেই ব্যাপারটা যদি তুমি স্মরণ রাখো, সেটা আমার জন্য অনেক কিছু। আমরা তো আসলে শিক্ষকরা বাঁচি তোমাদের মাধ্যমে।
শিক্ষকদের বাঁচা, এবং শিক্ষকরা স্মরণীয় হয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে দিয়ে। জি স্যার। স্যার তাহলে আমরা যেহেতু আপনার ইংলিশ বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, তাহলে আমি আসলে জানতে চাচ্ছি যে ইংলিশ স্পিকিং স্কিলটা, যেমন আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখি যে অনেকে হয়তো গ্রামারে মানে খাতায়, পরীক্ষার খাতায় ভালো মার্কস পাচ্ছে, কিন্তু ফ্লুয়েন্টলি যে ইংলিশ স্পিকিং যে স্কিলটা, এই স্কিলটা অনেকেই ডেভেলপ করতে পারে না। তো জিনিসটা আসলে কিভাবে স্কিলটা ডেভেলপ করা যায়, আর ইংলিশ বিষয়টাকে কিভাবে ভালো মতো বোঝা যায়, এটা যদি আমাদেরকে একটু জানান। অ্যাকচুয়ালি ইংলিশ ডেভেলপ করার জন্য at first you have to acquire communicative competence. Communicative competence basically indicates the skill of understanding or mutual intelligibility. That means you have to understand what I have said, at the same time I have to understand what you have said. Okay, this is mutual intelligibility or mutual understanding. So at first try to develop your mutual intelligibility or communicative competence, and ultimately you will be able to be a fluent. For this you have to, and you have to uh, try to tell English, especially in or real life situation. Okay, you may sometimes make some mistakes, but don't feel shy for that mistake, and don't create or don't be hesitant to speak whatever you can. Okay, so in this way you can be able to get the fluency in English, and ultimately you know that to acquire any language you have to acquire four skills on that: listening, speaking, reading, and writing. But in Bangladesh our students are expert in writing, and reading is sometimes fail to acquire listening and speaking skill. Okay, so you know, in our Bangladesh we are going through a very system of learning English. So I think if we are provided some marks in speaking English, some marks in speaking English in public exam, especially in SSC and ACC exam, so students may put emphasis on speaking. They may try to speak a lot. Okay, and teachers also put importance on speaking ability of the students. And I think if it is so, the students will try and try and try, and ultimately they will be a very fluent speaker. And this is my opinion about acquiring fluency in English. স্যার, অনেক স্টুডেন্টস আপনার কন্টিনিউ কমেন্ট করেই যাচ্ছে। রিমি আপু কমেন্ট করেছে, সাইমা আপু কমেন্ট করেছে, আরো কমেন্ট করেছে লিলি আপু, আনিকা হোসেন, লাবণী, আর অনেকেই স্যার আমাদের সাথে আছে। সবার সবগুলো কমেন্ট হয়তো স্যার আসলে পুরো পড়া সম্ভব না, বাট সবাই স্যার আপনাকে অনেক শুভকামনা জানিয়েছে, অনেক ধন্যবাদ জানিয়েছে আপনার অসাধারণ ইংলিশ ক্লাসগুলোর জন্য। হ্যাঁ, তোমাদের মাধ্যমে আমিও আসলে যারা আগের স্টুডেন্ট, অনেক দিন ধরে আসলে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তোমরা আমাদের সবার জন্য দোয়া করো। তোমাদের শুভকামনা আমি সবসময় করি। আসলে যাদেরকে পড়িয়েছি, যারা একটু হলেও স্কুল লাইফের সঙ্গে একটু হলেও আমি তো তোমাদের কিছু হয়তো দেওয়ার চেষ্টা করেছি, তো এটা যদি তোমরা স্বীকার করো বা এইটুকু যদি তোমরা মনে রাখো, তাহলে এখানেই আমাদের সার্থকতা, এটাই আমার সফলতা। সো মাহবুব স্যারকে মনে রেখো, মাহবুব স্যারের জন্য দোয়া করো, মাহবুব স্যারের পরিবারের জন্য দোয়া করো, সন্তানদের জন্য দোয়া করো, এটাই তোমাদের কাছে চাওয়া। জি স্যার, অবশ্যই। স্যার একটু স্যার জানতে চাইবো, স্যার উইলসের অনেক সহকর্মী, অনেক টিচার স্যার আপনার ছিল, যার সাথে আপনি কাজ করেছেন, যারা স্যার এখন হয়তো উইলসে নেই, অনেকে রিটায়ার করেছেন, অনেকে আবার স্যার আমাদের মাঝে নেই। এমন স্যার কোন সহকর্মী বা এমন কোন টিচার কি স্যার আছেন যাতে স্যার আপনি খুব মিস করেন বা যারা আমার সাথে এখন বর্তমানে নেই? আসলে যেসব সহকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আসলে এটা একটা অমোঘ নিয়ম যে রিটায়ারমেন্টে যেতেই হবে, তাই না? রিটায়ারমেন্টে যেতেই হবে, এটা একটা একেবারে প্রকৃতির নিয়ম। এই যে আমরা কাজ করছি, আমরাও তো একদিন থাকবো না, তাই না?
আমাদেরকে একদিন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো নর্মালি আমরা রিটায়ারমেন্টে চলে যাব। এরপরে তো একদিন আমাদের আলটিমেট, সেটা আমরা সবাই জানি। তো আসলে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন এদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের খুব কাছে থেকে আমরা কাজ করেছি, আমরা একসঙ্গে কাজ করেছি, আমাদের সিনিয়র বড় ভাইয়েরা, আপারা। হ্যাঁ, এখন মানে অসংখ্য নাম তো আছে। তোমরা জানো যে তোমাদের প্রতিষ্ঠানটা একটা বড় একটা প্রতিষ্ঠান, তাই না? তো এই প্রতিষ্ঠানে আসলে আমরা যেটা দেখেছি প্রায় প্রতি মাসে কোনো না কোনো একজন শিক্ষক তিনি রিটায়ারমেন্টে যেতেন আর কি। তো এই সব মিলিয়ে যেটা হয় সেটা হলো যে আমি পার্টিকুলারলি কারো নাম না হয় উল্লেখ নাই করলাম, আমি একটা কথা শুধু বলবো, সেটা হলো যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, আমি মাহবুব আলম, আমি হয়তো আপনাদের অনেকের সঙ্গে খুব কাছাকাছি কাজ করেছি। হ্যাঁ, আপনারা জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য সুস্বাস্থ্যের জন্য সময়ে আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, এটাই আমরা কামনা করি। এই আর কি, এই কামনা আমাদের আছে, থাকবে সবসময় আপনাদের সঙ্গে। স্যার, তাহলে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা মেইনলি এইচএসসি ক্যান্ডিডেট বা যাদের কি এবার এইচএসসি দেওয়ার কথা বা ভবিষ্যতে যারা এইচএসসি দিবে তাদের আচ্ছা, জন্য হেল্পফুল এসএসসি হবে। বলেছো নাকি? সেটা হচ্ছে এইচএসসি স্যার। এইচএসসি, জি স্যার। জি স্যার। তো যারা হচ্ছে অ্যাডমিশন হয়তো প্রসিজারের মধ্যে দিয়ে যাবে, তো যারা ইংলিশ বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চান বা কি টিপস দিতে চান যাতে তারা এই পার্টিকুলার এবার চান্স পেতে পারে? এইচএসসি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের এইচএসসি পরীক্ষাটা তো আসলে হ্যাং হয়ে গেল, এটা আমরা জানি, তাই না? আসলে যেহেতু মহামারীর কারণে তারা আসলে খুবই অনিশ্চয়তার মধ্যে আছে যে কবে নাগাদ দুইজন ভিকটিম আপনার দুই পাশেই বসে আছে। জি স্যার, খুবই আনফরচুনেট একটা সিচুয়েশন। হ্যাঁ, সেটাই, তোমরা নিজেরাই পরীক্ষার্থী আছো, তোমরা আসলে জানতেই পারছো না। এবং আজকে এনটিভি নিউজে যেটা দেখলাম যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে এই প্যান্ডেমিক এটা মোটামুটি কমে না যাওয়া পর্যন্ত বা একেবারে অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি এক্সাম হবে না। উনি এ ধরনের ওপিনিয়ন দিয়েছেন, এই যে আজকের 7:30টার খবরে দেখলাম আর কি। তো যাই হোক, এখন যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই সেটা হলো যে এক্সাম তো আসলে একটা সময় হবে, তাই না? আজ হোক কাল হোক একটা সময় হবে, সেটা হয়তো এমন হতে পারে আরো 3 মাস পরে বা 6 মাস পরে এক্সাম হবে। এবং আলটিমেটলি তোমাদেরকে ইউনিভার্সিটি বলো, হ্যাঁ, এগুলি ফেস করতে হবে, তাই না? এই অ্যাডমিশন টেস্ট করতে হবে। তো আসলে তোমরা কম বেশি সবাই জানো যে আসলে ইংরেজির গুরুত্বটা কিন্তু এখন অপরিসীম বলতে হলে এরকম, যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি সহ আরো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এখানটায় কিন্তু কোনো একটা সাবজেক্টে তুমি যদি অনার্স কোর্স করতে চাও তাহলে ইংলিশে একটা নির্ধারিত মার্কস কিন্তু লাগে, তাই না? শুধু ইংলিশে অনার্স করার জন্য নয়, তুমি যদি ধরো এমন যদি হয় যে তুমি সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়তে চাচ্ছ তাহলেও কিন্তু একটা ইংলিশের নলেজটা ভালো থাকা দরকার। এছাড়া যদি আর্টস বলো, কমার্স বলো, কোনো একটা সাবজেক্টে পড়েছো তাহলে একটা নলেজ থাকতে হবে। আর আলটিমেটলি এটা তো সঠিক যে হায়ার এডুকেশনের সবগুলো বই বলো, তারপরে মানে এডুকেশন সিস্টেমটা বলো, সবটাই কিন্তু মূলত ইংলিশেই করতে হয়, তাই না? তো সব মিলিয়ে তোমাদেরকে এটা একটু ভালো স্কিলড হতে হবে। তোমরা যতটা পারো এটা করে যাবে। আর এডমিশন টেস্টগুলোতে নর্মালি যে বিষয়গুলোর থেকে থাকে সেটার মধ্যে আছে প্রিপোজিশনস। হ্যাঁ, দেখা যায় যে প্রিপোজিশন থেকে একটা বা দুইটা কোশ্চেন অন্তত সেট করা হয়ে থাকে। রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে একটা কনটেক্সট আছে এখান থেকে থাকে, তাই না? তো এরপরে কখনো কখনো দেখা যায় যে জানো যে এখন আর্টস এর যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে একটা রাইটিং কিন্তু তোমাকে কিছু লিখতে হয়, কোনো একটা ফ্রি হ্যান্ড রাইট, তো রপ্ত করতে হবে। তো একটা আনলিমিটেড টাইম তোমরা পাচ্ছ তোমাদের পড়ালেখা প্রসিডিউরের জন্য।
আমি যেটা ইতিমধ্যে শুনেছি যে কিছু স্টুডেন্টসরা তারা সেন্টারে এডমিশন নিয়েছে এবং তারা অনলাইনের মাধ্যমে কোচিং করছে, তাই না? তো করা যেতে পারে, তবে একটা বিষয় সেটা হলো এটাকে প্রায়োরিটি দিয়ে, মানে তুমি যেটা পড়েছো ওটাকে কন্টিনিউ করে তুমি এক্সট্রা টাইম বের করে তুমি একটু এডমিশনের জন্য একটু চেষ্টা করলে সেটা ভালোই হতে পারে, সেটা হয়তো তোমাকে একটু এগিয়ে রাখবে। অলরাইট স্যার, আমরা আমাদের শোর একদম স্যার শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনি অনেকটা ব্যস্ত লকডাউনের ভেতরে, আমরা জানি স্যার লাইভে স্যার ক্লাস নিচ্ছি, আপনি জুম ক্লাউডে ক্লাস স্যার কথা শুনতে পাচ্ছেন না? একটু ডিস্টার্ব হয়েছিল, একটু বলো যদি আরেকবার বলো। ভেতরে স্যার আপনি জুম ক্লাউডের মাধ্যমে শুনতে পাচ্ছি সময় দিয়েছেন, এই জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। একবারই স্যার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, গান তো আজকে হতেই হবে স্যার। আমি শুনতে পাই স্যার, আমরা আপনার কাছে শেষ একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনি যদি আমাদেরকে একটা গান গেয়ে শোনান স্যার। গান গেয়ে? আসলে এই গানগুলো তো ইনফর্মাল গান, এগুলো তো আসলে ফর্মাল কোনো গান না, বুঝতেই পারছো। কোনো সমস্যা নাই, আমরা সবাই শুনতে চাচ্ছি স্যার, আপনি আমাদেরকে একটু হলেও দুই লাইন হলেও শোনান আমাদেরকে। আচ্ছা যাই হোক, তো এখন গান তো আমি আসলে কোনো সিঙ্গার নই, আমি এর কোনো স্বরলিপিও জানি না, হ্যাঁ, তো তারপরেও শুনে শুনে আমি মাঝে মাঝে একটু গান করি, তো আমি চেষ্টা করি একটু। তো যেহেতু তোমরা বলছো, আর আমার যারা ভিউয়ার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই গান শুনে কেউ কিন্তু কিছু মনে করবেন না, আসলে আমি কোনো সিঙ্গারই নই, আমি জাস্ট ওদের চেষ্টা করছি আর কি। গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে বোঝায় চলি মোর ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ রে ভ্রমর কয় গিয়া কহিয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কহিয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মহিরাধে মহিরা জামু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। থ্যাঙ্কস এ লট স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার, সত্যি। আচ্ছা, থ্যাংক ইউ আমাদেরকে শোনানোর জন্য। স্যার, আমরা আমাদের এপিসোডে অলমোস্ট একদম শেষের দিকে চলে এসেছি। খুব সম্ভবত আলিফের কানেকশনে প্রবলেম হচ্ছে। আমাকে দেখতে পাচ্ছ রাইট? হ্যালো আলিফ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, করতে চাই আমি যখন স্যার 2000 আমি আসলে শুনতে পাচ্ছি না, সরি। আলিফ বাজিদ বুস্তামি স্যার আর অনেক কিছু আপনার কাছ থেকে শোনা, তো আমার স্যার মানে কিছুটা নস্টালজিয়া। স্যার অনেকটা ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করবার জন্য। আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদের মাধ্যমে যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরো একবার হ্যালো উইলিয়ামসদের ধন্যবাদ জানাচ্ছি, আসলে এরকম একটা অনুষ্ঠানে আমাকে গেস্ট করার জন্য। অনেক কিছুই আমরা শেয়ার করলাম, এটাকে অন্যভাবে নেবেন না।
আমার আইডেন্টিটি শিক্ষক, স্টুডেন্টদের বাঁচতে চাই, স্টুডেন্টদের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। হয়তো একদিন আমাকেও পৃথিবীর নিয়মে চলে যেতে হবে, কিন্তু এই স্টুডেন্টদের মাধ্যমে আমরা টিকে থাকবো পৃথিবীতে, সেই চেষ্টাই আমরা করছি বা সেটা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোন এপিসোডে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম।